বাংলাদেশের আমাদের সংগ্রাম শুধু গত 15 বছরে হয়নি। এটা আগের কথা বাদ দিলাম, ব্রিটিশ আমলে সে 1905 সনের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে পূর্ব বাংলার মনে যে বিক্ষোভ তৈরি হয়েছিল ঢাকায় রাজধানী সরিয়ে নেওয়ার পর থেকে, তারপরের 35 বছর পরে আবার দেশ ভাগ হলো। আমরা এখানে আছি বর্তমানে যে ঢাকা একটা রাষ্ট্রের রাজধানী হওয়া, অনেক পুরনো মুঘল আমলে রাজধানী সরে গিয়ে মুর্শিদাবাদ হয়ে কলকাতা হয়ে আবার ঢাকায় আসলো, তাও খণ্ডিত বাংলার রাজধানী। এই রাজধানী ছিল পূর্ববঙ্গ বা আসাম প্রদেশের। তো সেইখানে ঢাকায় এই যে রাষ্ট্র গঠনের ইতিহাস, এটার মধ্যে 1971 সবচেয়ে বড় ঘটনা। মানে আমরা এখন কিন্তু আমরা যেটা বাংলাদেশ পেয়েছি এটা তো 47 সনে তৈরি করা সীমানার ভিতরেই। কাজে ইতিহাসের ওই ঘটনাটাকে গত শেখ হাসিনার আমলে উচ্চারণ করতে দেওয়া হয়নি। যদিও বা শেখ হাসিনার বাবার আত্মজীবনী যখন তিনি প্রকাশ করেছেন, শেখ হাসিনার জীবনের বোধহয় যত পাপ কাজ করেছেন তার মধ্যে এটাই একমাত্র মাফ করে দেওয়ার মতো কাজ, যদি আপনাকে মাফ করে দিতে চান, সেটা হচ্ছে তার বাবার আত্মজীবনী প্রকাশ করা। সেখানে কি সম্পাদনা হয়েছে সেটা শামসুজ্জামান খান জানেন, আমি তো জানি না, কিন্তু যেটুকু পড়লাম তাতে অনেকগুলো সত্য কথা আছে। তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর পরম ভক্ত এবং গোপালগঞ্জে যেটা এখন বঙ্গবন্ধু কলেজ সেটার নাম ছিল কায়েদে আজম কলেজ, তিনি তৈরি করেছিলেন 1958 সনে এবং তার আত্মজীবনীতে সেই কথাগুলো আছে। তিনি মুসলিম লীগের কর্মী ছিলেন। তাহলে আমরা যখনই ক্ষমতায় আসি তখন আগের ইতিহাসটাকে শুধুমাত্র কার্পেটের নিচে দেই না, আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এটা কিন্তু লক্ষণ হিসেবে ভালো না। এই মব জাস্টিস, এই যে ধর্মীয় উগ্রতা দেখা দিচ্ছে, এর কারণ কি? এর কারণ তো একটা আশু কারণ তো আপনারা সকলেই জানেন, আশুলিয়ে যেতে হবে না এটার জন্য। আশু কারণটা হচ্ছে হাসিনার আমলে যে পীড়ন হয়েছে তার বিরুদ্ধে নৈতিক আপনার লক্ষণ হবে। কিন্তু কবি নজরুল ইসলাম যখন আবির্ভূত হয়েছিলেন তাকে কাফের উপাধি কারা দিয়েছিলেন? ইসলাম দর্শন পত্রিকায়। বাঙালি মুসলমানের যে পশ্চাৎপদতা, যেটার কথা বলতে গিয়ে আহমদ শফার লোকের অভিসম্পাতের শিকার হয়েছেন বাঙালি মুসলমানের মন নামক প্রবন্ধে, সেটা হচ্ছে এইটাই। বাংলাদেশের মানুষরা আন্দোলন করেছে বটে, কিন্তু সে হুজুগে চলে, তাকে সে আরেক দিকে নিয়ে যায়। এটা কেন হচ্ছে? আসলে যুদ্ধটা আমরা সবসময় মনে করি যুদ্ধবোধ হয়, আমাদের বামপন্থীদের যে ঐতিহাসিক ভুল সেটা হচ্ছে তারা মনে হয় যুদ্ধটা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে হবে। শ্রেণী সংগ্রামই হচ্ছে পৃথিবীর একমাত্র সংগ্রাম। শ্রেণী সংগ্রাম যে কেন্দ্রে আছে সে বিষয়ে আমি কোনো সন্দিহান নই, কিন্তু আন্তোনিও গ্রামসি যে কথা বলেছিলেন ঐতিহাসিক জোট, হিস্টোরিক্যাল ব্লক, তার কথা হচ্ছে আন্দোলনের নানা শক্তি নানা সমাবেশ না করলে ইতিহাসের গতিপথ পরিবর্তন হয় না। এক ব্যক্তি যেমন ইতিহাস নির্মাণ করে না, এক দল এমনকি একটা শ্রেণী ইতিহাস নির্মাণ করে না। এইটাকে অন্তত আধুনিক যুগে 20 শতাব্দীতে রাশিয়ান বিপ্লবীরা বুঝেছিলেন, চীনের বিপ্লবীরা বুঝেছিলেন, ভিয়েতনামের বিপ্লবীরা বুঝেছিলেন। ভিয়েতনামের বিপ্লবীদের সাথে দেখা করতে গিয়েছিলেন 1967 সনে ভারতের কমিউনিস্ট পার্টিদের একটি প্রতিনিধি দল। বলছিলেন যে আমাদের এখানের কমিউনিস্ট পার্টি আর আপনাদের কমিউনিস্ট পার্টি একই সময় হয়েছে, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না, আপনারা এখানে একটা বিপ্লব করে ফেললেন। তখন হোচিমিন তো কবি ছিলেন, একটু গুঞ্চো দাড়ি, আব্দুর রাজ্জাকের মতো, বলছিলেন যে পার্থক্য হচ্ছে দেয়ার ইউ হ্যাভ এ গান্ধী, হিয়ার আই এম দি গান্ধী। ভিয়েতনামের কমিউনিস্টরা কিন্তু নেতৃত্ব দিয়েছে জাতীয় আন্দোলনের, এটা বুঝতে পেরেছে। আমাদের বামপন্থীরা জাতীয় আন্দোলনদের দুইবারই মিস করেছেন, পাকিস্তান আমলেও মিস করেছেন, বাংলাদেশ আমলেও মিস করেছেন। আমার দুর্ভাগ্য, আমার চোখে পানি প্রায় আসছে, কিন্তু পানি না এসে রক্ত আসছে। এই যে চারজন যে এই যে রুহিন প্রিন্স সাহেব যে বক্তৃতা দিলেন, পড়ে তো আমার মনে হচ্ছে কাঁদতে ইচ্ছা করছে। এইটাও তারা বুঝতে পারছে না। তারা এখন 72 সনের গণতন্ত্র রক্ষা করতে ব্যস্ত, সমাজতন্ত্র রক্ষা করতে ব্যস্ত, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ রক্ষা করতে ব্যস্ত। এই জাতীয়তাবাদ যে মানুষের উপর ফেসিবাদ আকারে আবির্ভূত হয়েছে সে বিষয়ে তারা নীরব, কখনো তারা কিছু বলেনি, এখনো বলছেন না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।